যখন নতুন কোনো রাজনৈতিক শক্তি পরিবর্তনের ডাক দেয় তখন একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যে আসলেই কি ব্যবস্থার পরিবর্তন হচ্ছে? নাকি শুধু কিছু নতুন মুখ পুরনো খেলাটা খেলতে মাঠে নামছে। আজকে আমাদের হাতে বেশ কিছু সূত্র রয়েছে যেগুলো দেশের একটি নতুন রাজনৈতিক দল এনসিপির সাম্প্রতিক কিছু কার্যকলাপ আর তাদের জোট গঠন নিয়ে চুলছেরা বিশ্লেষণ করেছে। হ্যাঁ, আর এই আলোচনাটা শুরু করার আগে আমাদের বুঝতে হবে এই বিশ্লেষণটা আসলে কিসের উপর ভিত্তি করে করা। ঠিক, সূত্রগুলো মূলত একটি রাজনৈতিক ভাষ্য যা একটি নতুন জোটের আদর্শ আর কঠিন বাস্তবতার মধ্যকার যে ফারাক সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আচ্ছা। এই লেখাগুলো আমাদের সামনে নিরাপত্তা, আর্থিক স্বচ্ছতা আর সবচেয়ে বড় কথা রাজনৈতিক পরিবর্তন শব্দটার আসল অর্থ নিয়ে কিছু গভীর প্রশ্ন তৈরি করে। আমরা তাহলে দেখব কিভাবে উঁচু আদর্শের বুলিগুলো আসন ভাগাভাগির কঠিন গণিতের নিচে চাপা পড়ে যাচ্ছে। একদম, এই আসন ভাগাভাগির কঠিন গণিত এই জায়গাটা থেকে শুরু করা যাক। সূত্রগুলোতে একটা অসাধারণ উপমা ব্যবহার করা হয়েছে, যা শুনলে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, ওই যে বলা হচ্ছে জোটের সদস্যরা সবাই হয়তো একই গরু পছন্দ করে না, কিন্তু প্রত্যেকেই গরুর মাংসের ভাগ চায়। এই আসন সমঝোতার রাজনীতিটা ঠিক কি? সূত্রগুলো কি এর ভেতরের রসায়ন নিয়ে আরও কিছু বিস্তারিত বলেছে? হ্যাঁ বলেছে। সূত্রগুলো খুব স্পষ্টভাবে বলছে এটাকে কোনোভাবেই আদর্শিক জোট বলা যায় না। এটা স্রেফ একটা আসন ভাগাভাগির সমঝোতা। যার একমাত্র লক্ষ্য হলো সরকার গড়া। ঠিক, সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা। আর এখনকার রাজনীতিতে এটা একটা সাধারণ প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে হচ্ছেটা কি? সম্পূর্ণ বিপরীত আদর্শের দলগুলো এক ছাতার নিচে চলে আসছে। হ্যাঁ, যেমন সূত্রগুলোতে একটা অদ্ভুত উদাহরণ দেওয়া হয়েছে। জোটের একটি দলের সদস্যরা এমনও আছেন যারা নারী আলোচক থাকলে টেলিভিশন টকশোতে যেতেই রাজি হন না। এক মিনিট, তারা টিভিতে নারী আলোচকের সাথে বসতে চান না, তাহলে সংসদে যদি নির্বাচিত নারী সাংসদ থাকেন তখন কি হবে? এই প্রশ্নটাই তো অমীমাংসিত। তাদের সাথে কি তারা বসবেন, কথা বলবেন, নাকি সংসদ বর্জন করবেন? এটা তো একটা অদ্ভুত পরিস্থিতি। আর এখানেই আদর্শিক সংঘাতের বীজটা লুকিয়ে আছে। শুধু তাই নয়, সূত্রগুলো আরও গভীরে গিয়ে প্রশ্ন তুলেছে। ধরা যাক শিক্ষানীতি। আচ্ছা। জোটের এক পক্ষ হয়তো চাইবে একটি আধুনিক বিজ্ঞানভিত্তিক পাঠ্যক্রম, অন্য পক্ষ হয়তো চাইবে ধর্মীয় শিক্ষাকে মূলধারায় আনতে। এই দুয়ের মধ্যে সেতুটা তৈরি হবে কিভাবে? অর্থনীতির কথাই ধরুন, দেশ কি সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালাবে? বৈদেশিক ঋণের সুদ কিভাবে পরিশোধ করা হবে? এসব মৌলিক প্রশ্নে তো তাদের মধ্যে কোনো ঐক্যমত্যের কথাই শোনা যাচ্ছে না। একদমই না। কিন্তু সব জোটে তো এ ধরনের কিছু না কিছু আদর্শিক ছাড় দিতে হয়, তাই না? এই জোটের ক্ষেত্রে বিষয়টা কি তার চেয়েও গুরুতর কিছু? সূত্রগুলো বলছে ছাড় দেওয়া এক জিনিস, আর সম্পূর্ণ বিপরীত মেরুর দুটি শক্তির এক হওয়া আর এক জিনিস। ছাড় দেওয়া হয় কিছু সাধারণ লক্ষ্যের ভিত্তিতে। কিন্তু এখানে সেই সাধারণ লক্ষ্যটাই তো পারেসের শুধু ক্ষমতা। ঠিক, যেমন সংস্কৃতি নিয়ে তাদের অবস্থান কি হবে। একদল বাংলা নববর্ষ পালনকে সংস্কৃতি মনে করে, আর একদল সেটাকে বিজাতীয় সংস্কৃতি বলে আক্রমণ করে। তাহলে এই জোট ক্ষমতায় এলে পহেলা বৈশাখে কি সরকারি ছুটি থাকবে? এই মৌলিক প্রশ্নগুলোর কোনো উত্তরই নেই। মনে হচ্ছে আপাতত একটাই লক্ষ্য, সংসদ সদস্য হওয়া। বাকি সব পরে দেখা যাবে আর কি। এই যে আদর্শের বিশাল ফারাক, এটাকে তো কোনো একটা যুক্তি দিয়ে ঢাকতে হবে। সূত্র অনুযায়ী এনসিপি বলছে যে তারা রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা পাচ্ছে না। আর সেই কারণেই জামাতে ইসলামীর মতো দলের সাথে জোট করতে বাধ্য হয়েছে। কিন্তু তাদের শক্তি নিয়ে সূত্রগুলো একদম ভিন্ন একটা ছবি আঁকছে, তাই না? এই ব্যাপারটাতেই তো খটকা লাগছে। একদিকে তারা নিজেদের অত্যন্ত নিরাপত্তাহীন বলে দাবি করছে, বলছে রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। আর অন্যদিকে সূত্রগুলো একের পর এক ঘটনা তুলে ধরছে, যেখানে তাদের নেতাদের থানার সামনে দাঁড়িয়ে পুলিশকে হুমকি দিতে দেখা গেছে, এমনকি থানা থেকে নিজেদের অভিযুক্ত কর্মীদের ছাড়িয়ে আনার মতো ঘটনাও ঘটেছে। থানা থেকে আসামি ছাড়িয়ে নিয়ে যাওয়া, তার মানে তো তারা আক্ষরিক অর্থেই আইনের ঊর্ধ্বে। একটা সূত্র খুব সরাসরি প্রশ্ন তুলেছে, দলটি কি সত্যিই নিরাপত্তাহীন, নাকি তাদের কারণে অন্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে? যারা নিজেদের এতটা শক্তিশালী মনে করে তারা আবার রাষ্ট্রের কাছে নিরাপত্তা চায় কোন যুক্তিতে? এটা তো অবিশ্বাস্য শোনায়। অবিশ্বাস্য তো বটেই। সূত্রগুলো বলছে যে দল থানা থেকে নিজেদের কর্মীদের ছাড়িয়ে আনার ক্ষমতা রাখে,
তারা নিজেদের নিরাপত্তা দিতে পারে না, এই যুক্তিটা মেনে নেওয়া কঠিন। হুম। আসলে এই ঘটনাটা রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার ভেঙে পড়ার দিকেও ইঙ্গিত করে। যেমন একটি ভয়ঙ্কর ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের টহল চৌকির কাছেই একটি বাসে ডাকাতি হয়েছে। যাত্রীরা চিৎকার করলেও পুলিশ এগিয়ে আসেনি। হ্যাঁ, যখন দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এমন হয়, তখন সেই নিরাপত্তাহীনতার দোহাই দিয়ে একটি রাজনৈতিক জোট গঠন করাটা অনেক বড় প্রশ্নের জন্ম দেয়। এটা কি আসল নিরাপত্তাহীনতা, নাকি রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য নিরাপত্তাহীনতার অভিনয়? এই যে নিরাপত্তার নামে শক্তি প্রদর্শনের বিরোধাভাস, এটা তো একটা বড়সড় প্রতারণার মতো শোনায়। সূত্রগুলো কি বলছে, এই প্রতারণার ছাপ তাদের অন্য কোনো কার্যকলাপেও দেখা যায়? যেমন ধরুন আর্থিক স্বচ্ছতার ক্ষেত্রে। আপনি একদম সঠিক জায়গায় ধরেছেন। সূত্রগুলো বলছে এই অসঙ্গতি বা দ্বিচারিতা তাদের প্রায় সব কাজেই স্পষ্ট। আর আর্থিক স্বচ্ছতার বিষয়টি তো আরও মারাত্মক। হ্যাঁ, এনসিপির কয়েকজন নেতার প্রকাশ্য বিবৃতি আর তাদের নির্বাচনী হলফনামার মধ্যে আকাশ-পাতাল তফাৎ খুঁজে পাওয়া গেছে। এখান থেকেই তো বিশ্বাসের সংকটটা তৈরি হয়। কয়েকটা উদাহরণ দেওয়া যাক। যেমন ওই যে কোচিং সেন্টারের আয়ের বিষয়টা। হ্যাঁ, একজন নেতা একটি জনপ্রিয় টেলিভিশন টকশোতে গিয়ে বেশ গর্বের সাথেই বলেছেন যে তিনি কোচিং সেন্টার থেকে বছরে ৭০ থেকে ৮০ লক্ষ টাকা আয় করেন। এটা তার নিজের মুখের কথা। নিজের মুখের কথা, কিন্তু ১ মিনিট, টিভিতে বলা কথা আর নির্বাচনী হলফনামা দুটোই তো পাবলিক রেকর্ড। এত বড় একটা আয়ের উৎস তিনি হলফনামায় উল্লেখ করেননি। একদমই না। তার নির্বাচনী হলফনামায় এই বিপুল পরিমাণ আয়ের কোনো উল্লেখই নেই। এটা তো শুধু ভুল নয়, এটা একটা দুঃসাহস। ঠিক এখানেই সূত্রগুলোর কৃতিত্ব। তারা এই দুটো পাবলিক রেকর্ডকে পাশাপাশি রেখে অসঙ্গতিটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এর মানে কি দাঁড়ায়? হয় তিনি টিভিতে মিথ্যে বলেছেন, নয়তো তিনি হলফনামায় তথ্য গোপন করে রাষ্ট্রকে কর ফাঁকি দিচ্ছেন। দুটোই কিন্তু একজন জনপ্রতিনিধির জন্য অযোগ্যতা। অবশ্যই। আর একজন নেতার কথাও তো বলা হয়েছে, যিনি নিজেকে খুব সাধারণ ঘরের সন্তান হিসেবে তুলে ধরেন। হ্যাঁ, সেই ঘটনাটা আরও চমকপ্রদ। আরেকজন নেতা নিজেকে সবসময় ভাঙা বাড়ির মালিক, সাধারণ কৃষক পরিবারের সন্তান হিসেবে পরিচয় দেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। একদম। সূত্রগুলো অনুসন্ধান করে বের করেছে যে তার নিজ এলাকায় ১.৫ থেকে ৩ একর জমি এবং ওই এলাকার সবচেয়ে বড় বাড়িগুলোর একটির মালিক তিনি। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আরও কিছু আছে। আছে। তার বাবাও এবারের নির্বাচনে একজন ডামি প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন এবং হলফনামার তথ্য অনুযায়ী মাত্র ১ বছরের ব্যবধানে ছেলের মোট সম্পত্তির পরিমাণ তার বাবাকেও ছাড়িয়ে গেছে। ১ বছরের সম্পত্তি বাবাকেও ছাড়িয়ে গেছে? হ্যাঁ। তো রীতিমতো ফিল্মের গল্পের মতো শোনাচ্ছে। সূত্রগুলো প্রশ্ন তুলেছে, যারা ১-১.৫ বছর আগেও চাকরির দাবিতে রাস্তায় আন্দোলন করছিলেন, তারা কোন জাদুর চেরাগের ছোঁয়ায় রাতারাতি এত বিপুল সম্পত্তির মালিক হয়ে গেলেন? আর আরেকজন নেতার ব্যাংক অ্যাকাউন্ট না থাকার দাবিটাও তো বেশ অদ্ভুত। অদ্ভুত এবং খুবই উদ্বেগজনক। একজন নেতা দাবি করেছেন তার কোনো ব্যাংক অ্যাকাউন্টই নেই, কিন্তু মজার ব্যাপার হলো তার হলফনামায় পরামর্শক হিসেবে বেশ বড় অঙ্কের আয় দেখানো হয়েছে। তাহলে প্রশ্ন ওঠে, এই টাকাটা তিনি নেন কিভাবে? এর একটাই মানে হতে পারে, সব লেনদেন হয় নগদে। আধুনিক অর্থনীতিতে যেখানে সবকিছু ডিজিটাল এবং স্বচ্ছ হওয়ার কথা, সেখানে একজন রাজনৈতিক নেতার সব লেনদেন নগদে হওয়াটা কালো টাকা বা অস্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনার দিকেই ইঙ্গিত করে। তাহলে এর সবকিছুর অর্থ কি? সূত্রগুলো যেভাবে বিষয়গুলোকে উপস্থাপন করছে, তাতে মনে হচ্ছে এটা ব্যক্তিগত হিংসা বা বিদ্বেষের বিষয় নয়। কোনো সন্দেহ নেই, এটা জনগণের গভীর উদ্বেগের একটা প্রতিফলন। তরুণ প্রজন্মের রাজনীতিতে আসাটাকে তো সবাই স্বাগত জানিয়েছিল। হ্যাঁ, মানুষ আশা করেছিল একটা সত্যিকার আর বদল হবে। কিন্তু তাদের আচরণ যদি শুরুতেই এমন হয়, তথ্য গোপন করা, রাতারাতি ধনী হওয়া, ক্ষমতার দাপট দেখানো, তাহলে আগামী ৪০ বছর ধরে রাজনীতি করলে তারা দেশের জন্য কি বয়ে আনবে, এই প্রশ্নটাই এখন বড় হয়ে দেখা দিয়েছে। এই আচরণগুলো তো কয়েক দশক ধরে চলে আসা পুরনো রাজনৈতিক সংস্কৃতিরই কার্বন কপি বলে মনে হচ্ছে। ঠিক তাই। এই যে বিশ্বাসের সংকট, কথা ও কাজের অমিল, এর সবচেয়ে বড় উদাহরণ শায়দ জুলাই সনদ নিয়ে তাদের অবস্থান। সূত্রগুলোতে এই দলিলটার কথা বারবার ফিরে এসেছে। হ্যাঁ, এবং এটা নিয়ে এনসিপির অবস্থান এক কথায় বিভ্রান্তিকর। তার আগে একটু ব্যাখ্যা করা দরকার, এই জুলাই সনদ ছিল বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক শক্তির সম্মিলিত একটি রূপরেখা, যা ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি হিসেবে প্রস্তাব করা হয়েছিল।
তো এই সনদ নিয়ে এনসিপির অবস্থানটা ঠিক কি? এখানেই সবচেয়ে অবাক করার মতো বিষয়, এনসিপি নিজেরা কিন্তু এই জুলাই সনদে স্বাক্ষর করেনি। স্বাক্ষর করেনি? না, কিন্তু এখন সেই সনদের উপর ভিত্তি করে যে গণভোট হতে যাচ্ছে, সেখানে তারা জনগণকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। তারা নিজেরা যেটাতে স্বাক্ষর করেনি সেটাতে জনগণকে হ্যাঁ বলতে বলছে। এর পেছনের যুক্তিটা কি? সূত্রগুলো একজন সাধারণ নাগরিকের দৃষ্টিকোণ থেকে প্রশ্নটা তুলেছে। যেখানে আপনারা নিজেরাই হ্যাঁ বলেননি, সেখানে জনগণ কেন হ্যাঁ বলবে? এটা তো তাদের প্রতিশ্রুতি আর কাজের মধ্যে ফারাকের সবচেয়ে বড় উদাহরণ। কিন্তু এর ভেতরের নীতিগুলোর প্রতি দায়বদ্ধ থাকতে চায় না। অর্থাৎ তারা সনদের সুবিধাটুকু নিতে চায়, কিন্তু দায়িত্ব নিতে রাজি নয়। ঠিক। এই বিষয়টা তো পরিবর্তন সংক্রান্ত বৃহত্তর বিতর্কের একেবারে কেন্দ্রে চলে আসছে। একদম। সূত্রগুলোতে নাটকের একটি অসাধারণ উপমা ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে, জনগণ গল্পের পালা বদল চায়নি। অর্থাৎ শুধু পুরনো অভিনেতাদের সরিয়ে নতুন অভিনেতাদের আনা হোক, সেটা তাদের চাওয়া ছিল না। না, তারা চেয়েছিল একটা নতুন নাটক, মানে গল্পের ব্যবস্থার নীতির একটা আমূল পরিবর্তন। কিন্তু এখন যা ঘটছে তাতে মনে হচ্ছে সেই পুরনো নাটকটাই নতুন অভিনেতাদের দিয়ে নতুন করে মঞ্চস্থ করা হচ্ছে। আর এই উপলব্ধিটা মানুষের মধ্যে তীব্র হতাশা তৈরি করছে। স্বাভাবিকভাবে। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, আমরা দেখলাম কিভাবে একটি রাজনৈতিক জোট আদর্শের বদলে আসন ভাগাভাগির উপর দাঁড়িয়েছে। আমরা দেখলাম নিরাপত্তার দাবি আর ক্ষমতার আস্ফালন কিভাবে পাশাপাশি চলছে, যা একে অপরের সম্পূর্ণ বিপরীত। আমরা নেতাদের আর্থিক স্বচ্ছতার অভাব, হলফনামায় গরমিল আর একটি স্বাক্ষরবিহীন সনদের প্রতি সমর্থনের মতো অদ্ভুত বিষয়গুলো খতিয়ে দেখলাম। সব মিলিয়ে একটি নতুন রাজনৈতিক শক্তি কতটা দ্রুত পুরনো ব্যবস্থার সাথে মানিয়ে নিচ্ছে, তারই একটা জটিল ছবি আমাদের সামনে উঠে এলো। আর সূত্রগুলোর চূড়ান্ত উপসংহারটা বেশ গুরুত্বপূর্ণ। তারা বলছে, দেশের এখন একটি জাতীয় সরকারের চেয়েও বেশি প্রয়োজন চিন্তা ও আদর্শের একটি জাতীয় ঐক্যমত্য। অর্থাৎ দেশ কোন পথে চলবে, আমাদের মৌলিক নীতিগুলো কি হবে, সে বিষয়ে একমত হওয়াটা জরুরি। আর সেই ঐক্যমত্য তৈরিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে ব্যর্থ হয়েছে তা হাতে নাতে প্রমাণিত। কারণ বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে বিভেদ কমার বদলে দিন দিন বাড়ছে বলেই মনে হচ্ছে। সবশেষে শ্রোতাদের ভাবনার জন্য একটি বিষয় লিখে যেতে চাই। সূত্রগুলোতে একটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে ছায়ানটের মতো একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আগুন লাগানোর চেষ্টা হলে এনসিপি নেতারা তা রক্ষা করতে বীরের মতো এগিয়ে এসেছেন, যা অবশ্যই প্রশংসার যোগ্য। কিন্তু একই সাথে সূত্রগুলো একটি মারাত্মক প্রশ্নও তুলেছে। প্রশ্নটা হলো, এই আক্রমণের উস্কানির পেছনে তাদের জোটের কোনো শরিক দলের লোকজন জড়িত ছিল কিনা? এটি আমাদের জন্য একটি গভীর প্রশ্ন রেখে যায়। সুবিধার রাজনীতিতে কোনো একটি দল কি সেই মূল্যবোধকে জেনুইনলি রক্ষা করতে পারে, যখন তার সবচেয়ে কাছের সহযোগীরাই সেই মূল্যবোধের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায়?